শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আইন এটাকে ইয়ে করে না। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে, তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারেরও পরিপন্থী। তার জন্মদিন আমরা আদালতে জমা দিয়েছি, তার বয়স হচ্ছে মাত্র 17 বছর, কিন্তু তাকে আজকে 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আমরা 4 দিন থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করতাম। একবার থানায় যেতাম, থানা বলে আমাদের কাছে নাই, ডিবিতে যেতাম, ডিবি বলে আমাদের কাছে নাই, কিন্তু আজকে জানলাম যে তাকে ডিবি থেকে এখানে নিয়ে আসছে। যেটা হচ্ছে এখানে ওর অ্যাকুইজড হচ্ছে 16 নম্বরে, যার নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াজ, একাডেমিক সার্টিফিকেট এবং অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট তার বয়স হচ্ছে 17 বছর 3 মাস। হ্যাঁ 17 বছর প্লাস। কিন্তু আমরা যেটা একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী, যেহেতু তার বয়স কম, আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য বা আমাদের পিটিশনটা নথিভুক্ত করার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনলেন না। তিনি এটা যেহেতু তাকে সাসপেক্টেড করা হচ্ছে শিশু একাডেমিক সার্টিফিকেট অনুযায়ী, তাহলে অবশ্যই তিনি এটা পেন্ডিং রাখতে পারতেন, বয়স চাষাবাসের জন্য রাখতে পারতেন। কিন্তু বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আইন এটাকে ইয়ে করে না। তো আমরা এটা একটা যেটা পেয়েছি যে উনি আমাদের যদি পিটিশনটা নথিভুক্ত রাখতে পারতো বা বয়স যাচাই বাছাইয়ের জন্য রাখতে পারতো, তাহলে উনি একটা টাইমে, এটা সার্টেন টাইমে সাসপেক্টটা ক্লিয়ার হয়ে যেতে পারতাম, যেহেতু একাডেমিক সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আমাদের আছে। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে। এই হচ্ছে দেখেন আমাদের দেশের এই যে সিএমএম কোর্টের যে বিচারক, সে একটা শিশুকে কি করে 7 দিনের রিমান্ড দিতে পারে, যে শিশু তার অধিকারের জন্য রাজপথে নেমেছিল। এই যদি একটা স্বাধীন মানে সোকল স্বাধীন দেশের অবস্থা হয় বা স্বাধীন দেশের বিচার ব্যবস্থা হয়, এই বিচারককেই বা মানে আপনার কি বলার আছে, এই বিচারককে আপনি কি বলবেন? আমি আপনাদেরকে ওই একজন উকিল ওখানে দাঁড়িয়ে বলছে বিজ্ঞ আদালত। আমি বাংলাদেশের সকল লয়ার যারা ভারতীয় দালাল না, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করেন, আপনারা কি আসলে বাংলাদেশের কোন আদালতকে আপনি বিজ্ঞ আদালত বলেন? এদেরকে সম্মান করেন? এটা বিজ্ঞ আদালত না, এটা হচ্ছে হাসিনা মাগির পায়ের আদালত, যেটাকে টিটু রহমান মাঝে মাঝে বলে হাসিনার পেটিকোট। এটা কোর্ট না। আমি টিটু রহমানের কথাটাকে আমি উল্লেখ করব। টিটু রহমান মাঝে মাঝে বলে এটা হচ্ছে হাসিনার পেটিকোট। বিজ্ঞ আদালত। একটা কথা আমি বলি, বাংলাদেশের মেধা ভিত্তিক বিচারে মেধায় যারা ভালো তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, মেধায় যারা ভালো তাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে না, মেধায় যারা ভালো তারা আর্মিতে কমিশন পাবে না, নেভিতে কমিশন পাবে না, এয়ারফোর্সে কমিশন পাবে না। মেধায় যারা ভালো তাদেরকে আণবিক শক্তি কমিশনে চাকরি দেওয়া হবে না, শিল্প মন্ত্রণালয়ে চাকরি দেওয়া হবে না, তাদেরকে বুয়েটে ভর্তি করা হবে না। এখন ফায়াজ নামের যে ছেলে, এখানে তাদেরকে বলেছে যে সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তার বয়স 17, সে মাইনর, তাকে শিশু আদালতে বিচার করা উচিত। ওই উকিলের কথা অনুযায়ী আমি তার সাথে একমত, কোনো দ্বিমত পোষণ করি না। আমি শুধু তার একটা কথার সাথে একমত না, সে যখন বলেছে বিজ্ঞ আদালত। ওরা বিজ্ঞ আদালত না, ওরা হচ্ছে নপুংসক কুত্তা জাতীয়, হায়না জাতীয় কিছু প্রাণী, যে কুত্তার বাচ্চারা বেঁচে থাকে মানুষের গু খেয়ে। আমি গুটা বললাম কেন? মানুষ, মুসলমানরা গু খেতে পারে না কারণ ওটা হারাম। কিন্তু বাংলাদেশে যারা ভারতের বেতনভুক্ত কর্মচারী, চেয়ার অকুপাই করে যারা হাসিনার আদেশ শুনে, সংবিধানকে বাইপাস করে যারা আদেশ দেয়, তারা যেটা খায় ওটা তো হারাম। তাইলে গু এবং ওই কুত্তার বাচ্চারা যা খাচ্ছে দুইটাই তো হারাম। তাহলে আমি ধরে নেব ওরা গু খায়, ওরা মূত্র পান করে, ওরা বিজ্ঞ না, ওরা বিজ্ঞ না। এখন এই বিজ্ঞটাকে কেন বিজ্ঞ? বিজ্ঞ কথাটাকে ব্যবহার করা হয় পজিটিভ অর্থে, কিন্তু এরা শয়তানকে বা খারাপ একটা জিনিসকে স্টাবলিশড করার জন্য তারা তাদের মেধাকে যদি ব্যবহার করে, তাইলে তাদেরকে কি বলা যায়? এরা হচ্ছে শয়তানের বংশধর, এরা হচ্ছে নারায়ণ চন্দ্র পালের বংশধর,
এরা হচ্ছে মাথুরের বংশধর, এরা হচ্ছে হায়নার বংশধর, এরা হচ্ছে হারামজাদার বংশধর। এখন এই ছেলেটাকে, ফয়াজ নামের এই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। আদালত তার নিরপেক্ষতার কথা শুনবে না, এই ছেলেটার বয়স কত এটার কথা শুনবে না। এই আদালতে, আমেরিকান একটা আদালতে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি সাকিব, 17 বছর না 18 বছর 19 বছরের একটা ছেলেকে যদি আদালতে উঠায় এবং তাকে যদি একজন অ্যাডাল্ট হিসাবে ট্রাই করতে চায়, সেক্ষেত্রে স্পেশাল একটা কোর্টের পারমিশন লাগবে, whether a 19 years old or 17 years old can be tried in an adult court. বাংলাদেশের সংবিধানে এর প্রভিশন আছে যে এই ছেলেকে অ্যাডাল্ট কোর্টে বিচার করা যাবে না। এখন ওই ছেলের গার্ডিয়ান এবং তার অ্যাটর্নি ওখানে দাঁড়িয়ে একটা কথা বলছে যে এই ছেলেটার বয়স 17 বছর, তাকে শিশু আদালতে প্রেরণ করা হোক। এখন ওই উকিল বলছে আদালত এইটা শুনতে পারতো, ওইটা শুনতে পারতো, কিন্তু সেটা শুনবে না। আপনাদেরকে বলি, বেগম খালেদা জিয়াকে ভুয়া মামলায় যখন সাজা দেয়া হয়, আপনারা জানেন ওই সাজাটা কতবার পরিবর্তন করা হয়েছে এবং কে পরিবর্তন করেছে? ওই জাজ না ম্যাজিস্ট্রেট? তা না, গণভবন থেকে ওই আদেশটা লিখে দেয়া হয়েছে, যেই আদেশের জন্য বেগম খালেদা জিয়া আজও বন্দী। গরিব তারেক রহমান সন্তান হিসাবে গরিব বিএনপি আজ অবধি মাতৃতুল্য বেগম জিয়ার জন্য না একটা আন্দোলন করতে পেরেছে, না একটা হরতাল করতে পেরেছে তার মুক্তির জন্য, না ব্যক্তি তারেক রহমান কোন একটা মিডিয়ায় গিয়ে বলেছে আমার মাকে অন্যায়ভাবে ভারতীয় কারাগারে বন্দী করে রাখা হয়েছে। কাজের ভিতরে কাজ এইটা করে, ভারতীয় যত তাবেদার এবং কুত্তার বাচ্চারা আসে তাদেরকে তারেক রহমান অনেক বড় পজিশন দিয়ে সম্মান দেয়, পয়সার বিনিময়ে সম্মান দেয় এবং ভারতের তকমা থাকলে তাদেরকে সম্মান দেয়। তারেক রহমান এই কাজটাই তো করে। তারেক রহমান তো পচে গেছে, তাকে নিয়ে আর কথা বলার কিছু নাই, এবং তাকে পচানো হয়েছে সিস্টেমেটিক্যালি তার অযোগ্যতার জন্য, তার অদূরদর্শিতার জন্য, তার অসততার জন্য, তার নপুংসকতার জন্য, তার স্টুপিড মানসিকতার জন্য। সবাই বলে তার উপরে প্রেসার আছে। আপনি যদি প্রেসারের সময় প্রেসার নিয়ে কাজ করতে না পারেন, রাজনীতি ছেড়ে দেন। আপনি কেন করছেন? আজকে ছোট একটা বাচ্চা যাকে এভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, বিএনপির মহাসচিব একটা বিবৃতি দিয়েছে, বিএনপির কেউ একটা বিবৃতি দিয়েছে। আপনাদের ওখানে শিশু বিষয়ক সম্পাদক আছে না? কোন কুত্তার বাচ্চা এই পজিশনটা হোল্ড করছে খুঁজে বের করে একটা বক্তব্য দিয়েছে। আমি জামাত ইসলামী তাদের সম্পর্কে একটা কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে, জামাত ইসলামী যাদের আদর্শের উপরে দাঁড়িয়েছিল এই লোকগুলোকে খুন করা হয়েছে। এই লোকগুলোকে খুন করার পরে তারা আশায় বুক বেঁধেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি হাজত থেকে বের হয়ে দলের নেতৃত্ব দেয়, তাকেও মেরে ফেলা হবে। তাকে মারার পরে আন্দোলন যখন ফেটে পড়ছিল, আন্দোলনটাকে কঠিন হাতে দমন করা হবে। আজকে যারা জামাত করছে, তারা জামাত করছে না অন্য কোনো দল করছে আমি আর খুঁজে পাই না। তারা বিশেষ বিশেষ জায়গায় তারা একটা বিবৃতি পর্যন্ত, সঠিক বিবৃতিটা পর্যন্ত দিতে পারছে না। অথচ আমি জানি এই দলে শিক্ষিত লোক আছে, এই দলে দেশপ্রেমিক লোক আছে, এই দেশের লোকজন, এই দলের লোকজনরা গণতন্ত্রের চর্চা করে। অথচ যে কাজগুলো করলে দেশের এই মুহূর্তে উপকার হবে, যে কাজগুলো করলে দেশে একটা সফল বিপ্লব হবে, তারা সেখান থেকে দূরে। আমি জামাত ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লামা মওদুদীর উপরে আমার যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু আল্লামা মওদুদীও ভারত বিভাজনের সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা পাকিস্তান বিভাজনের সময় আপনারাও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ভুল সিদ্ধান্ত এটা না আমি বলবো যে আপনারা যুদ্ধ করেন না, এটা না, কিছু ভুল সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। সৈয়দ আবুল আলা মওদুদী মুজিবের সাথে মিটিং করেছে, গোলাম আজমের সাথে মিটিং করেছে, নিজামীর সাথে মিটিং করেছে, সবার সাথে মিটিং করেছে, কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আপনাদের গ্রহণযোগ্যতাটাকে মানুষের সামনে এগিয়ে নিয়ে যেতে।
অথচ লক্ষ লক্ষ জব আপনারা তৈরি করেছেন বাংলাদেশে, হসপিটাল তৈরি করেছেন, মানুষকে সেবা করার জন্য এমন কিছু নাই যা জামাত ইসলামী করে নাই। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা মনে করে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের কল্যাণে কাজ করেছে, কিন্তু আপনাদের পপুলারিটি এখনো নিচে। আজকে 17 বছরের একটা বাচ্চাকে নিয়ে কথা বলা হচ্ছে, আপনাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না এটা নিয়ে একটা বিবৃতি দেওয়ার? আপনাদের মুখপাত্র কোথায়? আপনাদের কোনো বিবৃতি নাই, বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো বিবৃতি নাই। কোথায় আপনারা? হারিয়ে গেছেন। আরো একটা কথা আছে, যেদিন থেকে প্রফেসর ইউনূসকে পারসিকিউট করা হচ্ছিল, আমি বারবার বাংলাদেশের রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদেরকে বলেছি ডক্টর ইউনূসের পক্ষে আপনারা কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার দুলাভাই লাগে না, আমার রক্তের সম্পর্কের কোনো আত্মীয় লাগে না, কিন্তু একটা জিনিস, সে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তাকে সাপোর্ট করার কথা বলেছি 20 কোটি মানুষের অস্তিত্বের স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে। আপনারা ডক্টর ইউনূসকে প্রমোট করছেন না, ডক্টর ইউনূসের কথাকে সামনে তুলে ধরছেন না, বসে আছেন। ডক্টর ইউনূস আসলে আপনাদের লাভ কি? আপনারা কি লাভের জন্য, ব্যক্তি লাভের জন্য রাজনীতি করেন? আপনারা তাইলে আর ভালো রইলেন কোথায়? যে ছেলেটাকে এখন বিচার করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে ভাই ওই ছেলেটার পক্ষে কিছু বলেন। আমি ছেলেটার পক্ষে কি বলবো? আমি এটা বলতে পারি, আমি সামনের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ গেলে আমি ছেলেটার নাম বলবো, আমি ছেলেটার সাবজেক্টটা তুলবো। আমি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে একটা কাজ করি, পৃথিবীর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গায় স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং রুম, ওখানে গেলে একটা কথা বলে পৃথিবীর ব্যাপী সবাই জানে, আমি এই সাবজেক্টটা তুলবো ওখানে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের প্যাট্রিয়ট যারা, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, 20 কোটি মানুষের কল্যাণে বিশ্বাস করে, 20 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট প্রদানের অধিকারে বিশ্বাস করে, তাদের উচিত এসব বিষয়গুলো নিয়ে কথা বলা। আপনারা দেশে বসে যদি যুগপৎ একটা আন্দোলনকে সামনে পুশ করে দেন, সেটাকে নিয়ে বহির্বিশ্বে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। কিন্তু আপনারা যখন এগুলো নিয়ে কথা বলতে ব্যর্থ হন, আপনারা যখন ভয়ে আতঙ্কে বালিশের নিচে ঢুকেন, তারেক রহমানের মতো লন্ডনে গিয়ে গত 16 বছরে বহির্বিশ্বে কোনো একটা মিডিয়ার সামনে এসে কথা বলতে ব্যর্থ হয়, তখন হুমায়ুনের মতো কুত্তার বাচ্চারা নেতৃত্ব দেয়, তখন সানির মতো নপুংসক কুত্তার বাচ্চারা তারেক রহমানের পাশে বসে বাঁশি বাজায়, সালে শিবলির মতো কুত্তার বাচ্চারা বক্তব্য লেখে, আনোয়ার হোসেন খোকনের মতো কুচ্চার বাচ্চারা সংগঠক হয়, সায়েমের মতো বটতলার উকিলরা সংবিধান লেখে। কোথায় আছেন আপনারা? কোথায় আছেন? কসরের মতো কুত্তার বাচ্চারা হাফ প্যান্ট পরে লন্ডন বিএনপির সেক্রেটারি হয়। এই তো হয়। আপনারা কোথায় আছেন? কোথায় বসে আছেন? বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে। আমি অনেক সময় জামাত ইসলামকে প্রমোট করি একটা কারণে, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল জামাত ইসলামী যারা গণতন্ত্রের চর্চা করে। আমি বাংলাদেশ জামাত ইসলামীকে সব জায়গায় প্রমোট করি একটা কারণে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, লক্ষ লক্ষ জব ক্রিয়েট করেছে, চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য হসপিটাল করেছে, শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা খুলেছে, স্কুল খুলেছে। নিজেদের দলের ভিতরে ভুইফোর পারিবারিক ভাবে গোলাম আজমের ছেলেকে জামাতের আমির বানায় নাই, সাইদির ছেলেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমির বানায় নাই। যেভাবে পরিবারতান্ত্রিক রাজনীতি গড়ে তোলার জন্য কতগুলো গর্ধ কুত্তার বাচ্চাদের দিয়ে বাংলাদেশকে মেধাহীন করার জন্য যে কাজগুলো করে যাচ্ছে। তো আপনার এই কথার জবাবে আমি শুধু এতটুকু বলবো, আমি যদি বলি সুবিচার চাই, কার কাছে আমি সুবিচার চাইবো? সাকিব, বাংলাদেশের সুবিচার চাওয়ার মতো কোনো কিছু রয়েছে? নাই। যারা আদালতে যাচ্ছেন, আমি একটা কথা বলবো, বাংলাদেশের তারা বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঠান্ডা মাথা আমি একটা কথা বলি, খুব খারাপ লাগে বলতে, বালের ফোরাম। বাংলাদেশে প্রত্যেকটা আইনজীবী, প্রত্যেকটা আদালত, জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকটা আইনজীবী যদি বলে আমরা আদালত বয়কট করলাম, নেক্সট 15 দিনের জন্য আদালত বয়কট করেন, 1 মাসের জন্য আদালত বয়কট করেন, যেন আদালতে আপনি দেখেন আদালতের অবস্থা কি দাঁড়ায়। কিন্তু আপনারা এটা করতে পারবেন না। আপনাদেরকে একটা উদাহরণ দেই,
সঠিক একটা উদাহরণ দেই। সাকিব, এই কথাগুলো আপনারা বলবেন। সাকিব, আপনাকে অনেক সময় আমি রিকোয়েস্ট করি, আমি এমন কতগুলো এক্সাম্পল আমি আমাদের দর্শকদের জন্য বলি, বাংলাদেশের জন্য বলি, এই কথাগুলোকে আপনারা রিপিট করেন না, সাবজেক্টগুলো হারিয়ে যায়। বাংলাদেশে পাকিস্তানে পারভেজ মোশাররফ যখন প্রেসিডেন্ট, উনি যখন প্রধান বিচারপতিকে হাজতে ঢুকালেন, অ্যারেস্ট করলেন, ক্ষমতা থেকে নামিয়ে দিলেন, আপনি জানেন পাকিস্তানের আইনজীবীরা কি করেছিল? সাকিব, পুরা পাকিস্তানে আইনজীবীরা আদালত বর্জন করেছিল, দল মত নির্বিশেষে সবাই আদালত বর্জন করেছে। কতদিন জানেন? 1 মাস, 2 মাস, 3 মাস আদালতে কোনো উকিল যায় নাই। আপনারা বাংলাদেশের, আপনারা বলেন আইনজীবী পরিষদ, অমুক পরিষদ, সেমুক পরিষদ, আপনারা হচ্ছেন বাল পরিষদ। প্রথম কথা, আপনারা আদালতে ঢুকে মারপিট করে বিচারকদের পিটিয়ে বের করে দিতে পারেন না, সক্ষম নাই, ওই সক্ষমতা আপনাদের নাই। তাইলে আওয়ামী, যুবলীগ এবং ছাত্রলীগের যত উকিলরা ওখানে ঢুকে তাদেরকে ঠ্যাং ভাঙ্গার যোগ্যতা আপনাদের নাই, কিন্তু আদালতটা তো বর্জন করতে পারেন। পুরা বাংলাদেশে আইনজীবীরা যদি বলে আমরা আদালতে যাব না নেক্সট 1 মাস বা 2 মাস, এই কাজটা করেছেন আপনারা? করেন নাই, করতে পারেন নাই, কারণ এটা করার কেমনে করবে? এই আন্দোলন করবেন, হাসিনা মাগিয়ে আপনাদেরকে পকেট ভরে টাকা দিয়ে দেবে, মাহবুবউদ্দিন খোকন হয়তো পয়সা নিয়ে পার পেয়ে যাবে, আরেকজনে পয়সা নিয়ে আরেক দিকে যাবে, কেউ কারো কথা শুনবে না। আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? বাংলাদেশের যে উকিল দাঁড়িয়ে বলছে বিজ্ঞ আদালত, ওর বলা উচিত ছিল গু খাওয়া আদালত।